এই দেশে লন্ডন ইউনিভার্সিটিতে পড়া যায়, এখানে বসে বসে সিটি ইউনিভার্সিটিতে পড়া যায়, অক্সফোর্ডও পড়া যায় অনলাইনে। এখন অনলাইনে একটা ডিগ্রি করেন, অনার্স করেন, মাস্টার্স করেন বাই দ্য ইউকে, তখন আপনি বাইরে গেলে এটার এফেক্টিভিটি, এটার ইমপ্লিমেন্ট পাবেন আপনি। আমাদের 13 দফা দাবি আছে, এইসব দাবি দেওয়ার প্রতি সরকার কোনো নজর দেয়নি আজ পর্যন্ত। যেমন নাম্বার 1 দাবি হলো আমাদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। উই আর বাংলাদেশি, উই আর স্যান্ডিং মানি অল দ্য টাইম। আমাদের রক্তে, আমাদের ঘামের অর্জিত টাকা আমরা কয়লাতে পুড়ে আমাদের টাকাটা দেশে পাঠাই। আমরা সারা পৃথিবীতে 123টা কান্ট্রিতে আমরা 1.5 কোটি প্রবাসী আছি। তাহলে আমরা বাংলাদেশি না? আমরা এদেশের আমাদের কোনো অবদান নেই? আমরা 3 বছরে যা জানে 3 মাসও তা আসছে, এই ধরনের রেমিটেন্স আসতেছে। এইটাকে আরো ডাবল ট্রিপল করা যেতে পারে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সিএনটিভি নিয়মিত টক শো অংশ হিসেবে ইমিগ্রেশন টকসে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন ব্রিটিশ ইমিগ্রেশন এন্ড হিউম্যান স্পেশালিস্ট লয়ার, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার মির্জা জিলুর রহমান। কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আপনাকে ধন্যবাদ, আসলে সিএনটিভি কেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। শুরুতে আপনার কাছে আসলে যে বিষয়টা আসলে জানতে চাইবো যে আসলে আপনি যে ইমিগ্রেশন নিয়ে কাজ করেন, বাংলাদেশে কিন্তু প্রচুর সংখ্যক স্টুডেন্ট বা আমি যদি ওয়ার্ক পারমিট বিষয়ে কিন্তু ইউকে যাচ্ছে। তারা প্রথমেই হচ্ছে যে বিষয়টা আসলে বিশাল জটিলতা ভুগছে বা বিশাল জটিলতা, নানা প্রবলেম তৈরি হচ্ছে এবং ইমিগ্রেশন দেখা যায় অনেক সময় মামলা হচ্ছে। সেক্ষেত্রে আসলে এটা অবসান করার উপায় কি বা কি কি নথিপত্র আসলে ভুল থাকলে আসলে ইমিগ্রেশনে প্রবলেম হয়, বিষয়টা আমাদের একটু জানাবেন। হ্যাঁ, আপনার প্রশ্ন অত্যন্ত স্ট্রেট ফরওয়ার্ড, ভেরি নাইস। তবে এখানে আমরা মাইগ্রেন্ট হিসেবে আমরা বাংলাদেশ থেকে স্কিল মাইগ্রেশনে যাওয়ার ব্যাপারে আমাদের অনেক লেক অফ এক্সপেরিয়েন্স, লেক অফ স্কিল আছে। আমরা অনেক ক্ষেত্রে আমরা স্কিল না। যেমন আপনি বেকারি ওয়ার্কার, আইটি ওয়ার্কার, কেয়ার ওয়ার্কার, অনেক ক্ষেত্রে যাচ্ছে কিন্তু তারা প্রপার স্কিল না। কিন্তু মানে যেমন একজন আপনি নার্স বা কেয়ারার যাচ্ছে, তাদের ডিগ্রিগুলো ইংল্যান্ডে অ্যাকসেপ্টেড না। তারা শুধু 4.5 IELTS করে চলে যাচ্ছে। বা ভাইস ভার্সা, আপনি ইন্ডিয়া থেকে যারা যাচ্ছে, ফিলিপিন থেকে যারা যাচ্ছে, মালয়েশিয়াতে, তারা কিন্তু অনেক কোয়ালিফাইড, তাদের ডিগ্রিটা অ্যাকসেপ্টেড ওখানে ইউকেতে। এই ক্ষেত্রে প্রথম বাধাগ্রস্ত হয় স্কিল না। স্কিল কথাটা গভর্নমেন্টকে আমরা জানাইছি অলরেডি। আমি প্রেজেন্ট গভর্নমেন্টকেও, ইন্টারিয়াম গভর্নমেন্টকেও জানাইছি আমরা স্কিল ডেভেলপের ব্যাপারে খুবই জরুরি। একটা নার্সিং ইনস্টিটিউট গুলো কিন্তু ইংল্যান্ডের অ্যাকসেপ্টেড সার্টিফিকেট নেই। এই দেশের হাজার হাজার নার্সিং ইনস্টিটিউট আছে, নার্সের ডিগ্রি দেওয়া হচ্ছে, এগুলি কিন্তু ইংল্যান্ডে কিন্তু অ্যাক্রিডিটেড না। যার কারণে আমাদের সমস্যাটা হয়। আমরা কিছু জানি না। যেমন আপনি বেকারি ওয়ার্কার বলেন, আইটি বলেন, এই আইটি সার্টিফিকেট গুলো লেভেল 2-3, সামান্য লেভেল 2-3 সার্টিফিকেট যদি থাকে তারা কিন্তু যেতে পারে, কিন্তু এই ডিপ্লোমা গুলা ইংল্যান্ডে অ্যাকসেপ্টেড না। যার কারণে এরা গিয়ে কিন্তু বিপদে পড়ে। আপনাকে কাজ দেবো বলছি, আপনি অথচ কিছু জানেন না। আপনাকে আমি বলছি আইটি ওয়ার্ক দেবো, কিন্তু আইটির তো আপনি জানেন না কিছু। আপনি আইটির উপর কোনো জব করেন নেই, ইউ হ্যাভ নো এক্সপেরিয়েন্স। 1 থেকে 2 বছরের এক্সপেরিয়েন্সের কথা বলা হয়েছে, অথবা ডিগ্রির কথা বলা হয়েছে। দুইটা অল্টারনেটিভ, একটা এক্সপেরিয়েন্স 2 বছরের, অথবা ডিগ্রি। দেখা যায় যে উনার ডিগ্রিও আছে, অনার্স মাস্টার্স করা আছে, কিন্তু উনার যোগ্যতা নেই, ওনার এক্সপেরিয়েন্স নেই। জি বলেন। যেমন আমরা একটা রিপোর্ট আসলে দেখেছি, স্কিলড অভিবাসন বা যেটাকে আমরা বলছি, সেক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের দেশ বাংলাদেশ, পাকিস্তান, ভারত, অনেক দেশ, পাশাপাশি অনেক দেশ থেকে যায়। সেক্ষেত্রে দেখা যায় যে আপনার ভারত 25% আগানো হচ্ছে। ভারতের আগানো মানে অবশ্যই তারা তো ম্যান পাওয়ার এক্সপোর্ট এদের নাম্বার 1, আপনি অবাক হয়ে যাবেন। আমরা ম্যান পাওয়ার এক্সপোর্ট কিন্তু অনেক লো। যেমন ইংল্যান্ডে 20,000 নার্সের চাহিদা আছে, সেখান থেকে মাত্র 1% বাংলাদেশ থেকে গেছে। আর সবগুলো কিন্তু ইন্ডিয়া থেকে চলে গেছে আমাদের অযোগ্যতার কারণে। যেমন আমার মনে আছে, আমি যখন চ্যানেলস টেলিভিশনে ছিলাম, আমার একজন বিউটিশিয়ান দরকার, কোনো সার্টিফিকেট ধরে বিউটিশিয়ান বাংলাদেশে পাইনি, আমি ইন্ডিয়া থেকে আনতে হয়েছে। বুঝছেন, এই ধরনের প্রত্যেকটা সেক্টর, প্লাম্বার বলেন, ইলেকট্রিশিয়ান বলেন, একজন গ্রোসারি ওয়ার্কার বলেন, কোনো ক্ষেত্রে কিন্তু আমাদের এগুলা লেভেল 2-3 করা নাই কারো। তো যারা, যেমন এটা জানি না আমরা, এটা অনলাইনে করা যায়, কিন্তু এটা 10 টাকা থেকে 300 টাকা এটার দাম। এটা অনলাইনে বসে 7 দিনই করা যায় কিন্তু এই ডিগ্রিটা। লেভেল 1-2 যোগ্যতা হইলে, লেভেল 1-2 হইলে সিটিএন গিল্ডে করায়, এডএক্সেলে আছে, এগুলো অক্সফোর্ডের কারিকুলামে আছে, এগুলো করলেই কিন্তু যেতে পারে, কিন্তু আমাদের সেটা নাই। আমি এটা প্রবাসী মন্ত্রণালয়ে, অর্থ মন্ত্রণালয়ের কয়েকজন সেক্রেটারির সাথে আলাপ হচ্ছে, তাদেরকেও বলছি আমরা, আপনি স্কিলের নামে আমাদের কয়েকশো মিলিয়ন ফান্ড আছে, কিন্তু এগুলো ইউজ হচ্ছে না। কিন্তু বুঝছেন, মানে হাউ দে ডেভেলপ দেয়ার স্কিল। আমাদের লোকদের, আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ লোক যে বেকার আছে,
হ্যাঁ মাস্টার ডিগ্রি বেরোচ্ছে, অনার্স বেরোচ্ছে, এমবিএ বেরোচ্ছে, বাট স্কিল হ্যান্ড বেরোচ্ছে না। আমাদের এমবিএ দরকার নেই এগুলো, এইসব এমবিএ দিয়ে আমাদের বাইরে কোনো কাজ হচ্ছে না কিন্তু। তো ওখানে যে বিষয়টা হচ্ছে বেসিকলি কোন কোন স্কিল আসলে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দেন না আপনার, যে আমাদের দেশে এমবিএ করছে, বিবিএ করছে, মাস্টার্স করছে, গ্রাজুয়েশন বিভিন্ন ধরনের ডিগ্রি অ্যাচিভ করে গেছে, মানে যেটা আমরা বলি প্রতিষ্ঠান থেকে ভার্সিটি থেকে করলো, বা এই ডিগ্রিগুলো আসলে কোন কোয়ালিফাইড? নো, নেভার। 113টা ইউনিভার্সিটির কোনো সার্টিফিকেট অ্যাকসেপ্টেড না। আপনি কত কত দুঃখজনক আপনি দেখেন। তাইলে আপনি ভোকেশনাল ইনস্টিটিউট করেন, স্কিল বাড়ানোর জন্য আপনি ইংল্যান্ডের কারিকুলাম নিয়ে আসেন এখানে, ইংল্যান্ডের আমাদের সিলেবাসটা ইংল্যান্ড থেকে অ্যাওয়ার্ডেড করে নেন, তাইলে তাইলে এই ডিগ্রিগুলো অ্যাকসেপ্টেড হবে। আপনি হাজার হাজার নার্সিং ইনস্টিটিউট আছে ফিলিপিনে, মালয়েশিয়ায়, চায়নাতে, যেগুলি ব্রিটিশ অ্যাক্রেডিটেড। আমাদের একটা একটা সেন্টারও নেই, কোনো একটা ডিগ্রি ব্রিটিশ অ্যাকসেপ্ট করে না। আমরা এখান থেকে মাস্টার ডিগ্রি পাস করে গেছি, আমরা কিন্তু ওখানে আন্ডার লেভেল পড়তে হয়েছে, আবার আন্ডার লেভেল গ্রাজুয়েট করতে হয়েছে আমরা বার করার জন্য। তাহলে হাও তাহলে 8-10 বছর ওদিকেই চলে গেল আমার সময়টা, কোনো কাজে আসলো না। অনেক দেখা যায় যে অনেক প্রতিষ্ঠান বলে যে আসলে দেখা গেছে আপনার আমি ইউকে যেতে চাচ্ছি, হ্যাঁ সেক্ষেত্রে বলে যে ওয়েলকাম ইউকে চলে আসেন, কিন্তু সেক্ষেত্রে তারা স্কিলের ব্যাপারে আসলে বিষয়টাকে তাহলে এক্সপেরিয়েন্স স্কিল দুইটা না, এক্সপেরিয়েন্স দুইটার কথা বলছি। একটা হলো ডিগ্রি, হ্যাঁ আপনি মনে করেন ট্যুরিজমের ইয়াতে ভিসাতে যাচ্ছেন, আপনি ট্যুরিজমের ডিগ্রি থাকতে হবে, হ্যাঁ যেটা অ্যাকসেপ্টেড বাই দ্য ইউকে, অথবা অভিজ্ঞতার কথা দেখেন। একটা হোটেলে আপনি 5 স্টার হোটেলে, 4 স্টার হোটেলে কাজ করছে, তার পর্যটন মন্ত্রণালয়ে কাজ করছে, সেটা একটা সার্টিফিকেট থাকতে হবে জেনুইন। এখন সার্টিফিকেট দেখাইছে একটা হোটেলে কাজ করছে, 5 স্টার 4 স্টার হোটেলে কাজ করছে, হোটেলে ফোন করলে আপনি কি চিনেন ওনাকে, চিনেন না, কেউ আনসার করে না। হোয়াট টাইপ অফ এক্সপেরিয়েন্স? ইয়েস, এগুলো হলো রিয়েল প্রবলেমে আসতে হবে আপনাকে, যেগুলো আপনাকে অভিযোগ করতেছে, অভিযোগগুলো রাইট। আমাদের লোকজনের অভিজ্ঞতা নেই, আপনাকে সাহেব হিসেবে পাঠিয়ে দিলাম, আপনি সাহেবের কিছুই জানেন না, সাহেবের ডেসক্রিপশন, জব ডেসক্রিপশন আপনার জানাও নেই, আপনি চলে গেলেন ওখানে, আপনাকে সাহেব হিসেবে পাঠাইছে, অনেক টাকা খরচ করে আপনি চলে গেলেন। আপনি ইংরেজিও যোগ্যতা আপনার ভালো আছে, কিন্তু আপনার এক্সপিরিয়েন্স না, আপনাকে কেমনে আমি আমার রেস্টুরেন্টে জব দেবো? তাহলে জব দিয়ে পাচ্ছে না একটা জব। অনেক সময় বলে যে আপনি যে আইএলটিএস কমপ্লিট করছেন চলে যেতে পারেন না, আইএলটিএস 4.5 হলে শুধু একমাত্র না, এটা ম্যান্ডেটরি, বাট আপনাকে এক্সপিরিয়েন্স থাকতে হবে অথবা সার্টিফিকেট থাকতে হবে, দুটোর একটা। তো অনেকে সার্টিফিকেট গুলো বানাই দিচ্ছে, যেন তেন ভাবে বানাই দিচ্ছে, এগুলো অনেকে এগুলো রেসপন্স করে না, এগুলো হয়তো দোকান থেকে কোনো বানাই দিয়ে দিচ্ছে কোনো মতে, এগুলো দিয়ে কাজ হচ্ছে না। তো এই জন্য আমরা গভর্নমেন্ট লেভেলে এবং বেসরকারি লেভেলে আমি আহ্বান জানাবো, স্কিল হ্যান্ড ক্রিয়েট করতে হবে। আপনি টাইপ জানলে ভালো টাইপ জানতে হবে, কম্পিউটার ভালো স্কিল থাকতে হবে, যেটা যেই সার্টিফিকেট লেভেল 2-3 ইজ ভেরি সিম্পল, 1 মান্থ কোর্স, 7 দিনের কোর্স, 72 ঘন্টার কোর্স। আচ্ছা, আরেকটা প্রশ্ন যদি আমি রাখি, যে যেমন বলেন। টেকনিক্যালি যে আপডেট, যেমন আমাদের দেশ ভারত পাকিস্তান কিন্তু দেখা যাচ্ছে যারা বাইরে তারা টেকনিক্যাল আপডেট, কিন্তু আমাদের আমরা টেকনিক্যাল আপডেট হচ্ছে কিনা, হচ্ছি না কেন, কোন কোন জায়গায় আসলে আমাদের এই জায়গাতেই আসি, এইটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। সরকার মানে ডিকটেট করতে পারে, সরকার নির্দিষ্ট করতে পারতেছে না কোথায় আমার প্রবলেম। একটা ছেলে এমবিএ পাস করছে, বিবিএ করছে ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে, সাউথ ব্যাংক ইউনিভার্সিটি থেকে, সাউদার্ন ইউনিভার্সিটি থেকে, বাট এই ডিগ্রি তো ইংল্যান্ডে অ্যাকসেপ্টেড না, আমেরিকাতে অ্যাকসেপ্টেড না। আপনি যদি এর পাশাপাশি একটা সাইবার সিকিউরিটি একটা কোর্স করছেন, আপনি আইটির উপরে কোর্স করছেন, অনলাইনে করছেন, হার্ভার্ডের ডিগ্রি এখান থেকে অনলাইনে করা যাচ্ছে এখন, সার্টিফিকেট কোর্স, স্যান্ডউইচ কোর্স, এগুলো যদি করে তো আপনি চলে যেতে পারতেন, ওই ডিগ্রিটা অ্যাকসেপ্টেড না কোথাও। আমি বলবো যে এই জন্য প্রত্যেকটা ইউনিভার্সিটি সন্ধ্যাবেলা, লন্ডনে প্রত্যেকটা ইউনিভার্সিটি সন্ধ্যাবেলা আরেকটা ইউনিভার্সিটি বসে, এগুলি স্যান্ডউইচ কোর্স বলে, সার্টিফিকেট কোর্স বলে, এগুলো করা, এগুলো দিয়ে জব হয়ে যাচ্ছে। আপনি আমার ছেলে অনার্স করছে, ওখানে জব হচ্ছে না ভালো, তাকে আমি বলছি তুমি একটা মর্গেজ অ্যাডভাইজারের কোর্স করো, হ্যাঁ ফাইন্যান্সিয়াল কোর্স করো, এগুলো 1 মাসের 2 মাসের, এগুলো দিয়ে জব হয়ে যায় ওখানে। ব্যাংকিং ডিপ্লোমা 3 মাসের কোর্স, বুঝছেন কথা? আমরা টেকনিক্যালি কেন আপডেট করতে পারছি না, বা আমাদের আসলে এটা এডুকেশন সিস্টেম আসলে কোন জায়গায় প্রবলেম? এডুকেশন সিস্টেম আমি বলবো প্রবলেম হলো ওই জায়গায় যেটা প্র্যাকটিক্যালিটি। আমাদের ইউনিভার্সিটিগুলোকে আমি কয়েকজন ভাইস চ্যান্সেলরের সাথে আমার আলাপ হয়েছে, এইখানে ওই যে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি গেছিলাম সেদিন, এত সুন্দর, এত নাইস ইউনিভার্সিটি, এত বিউটিফুল ইউনিভার্সিটি, আই নেভার সিন। কিন্তু বাট আমাদেরকে বুঝতে হবে কোন সাবজেক্টটা বাইরে কাজে আসবে, এই ছেলেটা প্র্যাকটিক্যালি জীবনটা কিভাবে যাবে। আমরা এখানে অনার্স মাস্টার্স করছি, এই অনার্স মাস্টার্স ডিগ্রি তো কোনোদিন জিজ্ঞেস করে নেই কোথাও আমাদেরকে, কি করলাম, কি সাবজেক্ট ছিল, কয়টা মডিউল ছিল, কয়টা ছিল, এই মানে ইনপ্র্যাকটিক্যাল হলে তো চলবে না। আমি বলছি যে এই ইউনিভার্সিটিকে আমি সব ইউনিভার্সিটিগুলিকে আহ্বান জানাবো, তারা প্র্যাকটিক্যালি একটা ছেলেকে গ্রাজুয়েটেড করতে হবে, মাস্টার ডিগ্রি দিতে হবে। আমার যেটা, যেমন আপনি
বাংলাদেশে পৃথিবীতে আপনি এখানে আছে কোথাও ইঁদুর মারার জন্য কিন্তু একটা ডিপ্লোমা আছে ইংল্যান্ডে, প্র্যাকটিক্যাল, প্লাম্বিং, ইলেকট্রিশিয়ান, এগুলো কিন্তু হায়ার ডিগ্রি। যেমন একসময় টনি ব্লেয়ার বলছিল ডোন্ট নিড মাস্টার ডিগ্রি, আমাদের সব ছেলে এম এ করার দরকার নেই, সব ছেলে ইউনিভার্সিটি যাওয়ার দরকার নেই, আমাদের কম্পিটিশন ইউনিভার্সিটি যাওয়া, হোয়াই উই ডোন্ট নিড। আপনি আপনি প্র্যাকটিক্যাল যদি একটা 3 মাসের কোর্সও থাকে, এটাই এনাফ, এটাই এনাফ। আর লাইফ পুরা মানে ইউনিভার্সিটি লাইফ শেষ করতে একটা ছেলের কিন্তু টায়ার্ড হয়ে যায়। মানে ওদের কাছে টেকনিক্যাল কোর্সগুলোকে সবচেয়ে বেশি, হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট। 200-300 টেকনিক্যাল কোর্স আমরা আমরা অফার করছি সব ইউনিভার্সিটি গুলোকে। এগুলোর দাম হলো 10 টাকা থেকে 300 পাউন্ড, 10 পাউন্ড থেকে 300 পাউন্ড অবধি। এই কোর্সগুলো করলে বাইরে চলে যেতে পারবে। এই সার্টিফিকেট অ্যাকসেপ্টেড বাই দ্য ইউকে, অ্যাকসেপ্টেড বাই দ্য ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়াতে। আপনি এটা কত ইম্পর্টেন্ট। খুবই সুন্দর আসলে ইনফরমেশন দিচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর সংখ্যক স্টুডেন্ট আসলে বাইরে পড়তে যায়, আসলে বাংলাদেশে তারা থাকতে চায় না এবং সুন্দর একটা লাইফ লিড করতে চায়। অফকোর্স আমি বাংলাদেশ এবং ইংল্যান্ডের মধ্যে যদি আমরা পার্থক্যটা খুঁজে, সে কোন জায়গায় গিয়ে কেন কেন যেতে চায়? কেন যেতে চাই? হ্যাঁ, অবশ্যই দিস ইজ ফার্স্ট ওয়ার্ল্ড, দিস ইজ এ ড্রিমিং কান্ট্রি। হ্যাঁ, এটা তো অবশ্যই যেতে চাই। সেখানে আমি কেন গেছি? আজকে থেকে 26 বছর আগে আমিও গেছি। আমি দেখলাম যে এই দেশের সম্পূর্ণ লেখাপড়া অসম্পূর্ণ, আমি আরো 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 কিছু পড়াশোনা করা দরকার। সেই জন্য ওখানে গিয়ে আবার ল পড়লাম। যেমন এখানে একটা ছেলে ব্যারিস্টার হতে চায়, এখানে ল তো কোনো দরকার নেই, এখানে ল অ্যাকসেপ্টেড না, এখানে ল ডিগ্রি করার কোনো দরকার নেই একটা ছেলে বার করার জন্য। বরং অনলাইনে ওই দেশের ডিগ্রি করেন এখানে বসে বসে। এই দেশে লন্ডন ইউনিভার্সিটিতে পড়া যায় এখানে বসে বসে, এখানে বসে বসে সিটি ইউনিভার্সিটিতে পড়া যায়, অক্সফোর্ডও পড়া যায় অনলাইনে। এখন অনলাইনে একটা ডিগ্রি করেন, অনার্স করেন, মাস্টার্স করেন বাই দ্য ইউকে, তখন আপনি বাইরে গেলে এটার এফেক্টিভিটি, এটার ইমপ্লিমেন্ট পাবেন আপনি। এবং আমি বাইরে যাওয়ার ব্যাপারটা অবশ্যই বলবো, তার হায়ার এডুকেশনের জন্য বাইরে যাবে সে, এটা তো সবাই আমি মনে করি। আচ্ছা, যেহেতু আপনি যেহেতু আসলে প্রবাসী নিয়ে কাজ করেন এবং প্রবাসী কল্যাণ পরিষদ আসলে চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন, সেক্ষেত্রে আপনাকে একটা বিষয় জানবো যে বাংলাদেশ থেকে যারা আসলে প্রায় মানে বৈধ এবং অবৈধ উপায় প্রায় 2 বিলিয়নের বেশি ডলার রেমিটেন্স বাংলাদেশে পাঠাচ্ছে, সেক্ষেত্রে আমরা তাদের আসলে কতটুকু অধিকার নিশ্চিত করতে পারছি? আসলে ইমিগ্রেশন বা বাংলাদেশে ফরেন পলিসি আসলে কতটুকু অ্যাপ্লাই করতে পারতেছে? না, এটা বলবো প্রবাসীদের দাবি দেওয়া। আমি তো প্রবাসী কল্যাণ পরিষদের হিসাবে, চেয়ারম্যান হিসেবে সরকারের বিভিন্ন স্তরে প্রধান উপদেষ্টা থেকে শুরু করি প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং ফরেন অ্যাডভাইজার সবার কাছে আমাদের দাবিগুলো আমরা তুলে ধরেছি। আমাদের 13 দফা দাবি আছে, আমরা 13টা পয়েন্ট ছিল। এগুলো এইসব দাবি দেওয়ার প্রতি সরকার কোনো নজর দেয়নি এবং কোনো দাবি দেওয়াই আদায় হয়নি আজ পর্যন্ত। যেমন নাম্বার 1 দাবি হলো আমাদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। উই আর বাংলাদেশি, উই আর স্যান্ডিং মানি অল দ্য টাইম। আমাদের রক্তে, আমাদের ঘামের অর্জিত টাকা আমরা কয়লাতে পুড়ে আমাদের টাকাটা দেশে পাঠাই। আমরা আপনারা বাংলাদেশে ভোট দিতে পারেন না? না, আমাদের ভোটাধিকার ওখানে বসে আমরা ভোট দিতে পারি না। আমরা কি ভোট দেওয়ার জন্য এখানে আসবো নাকি? আমরা বলছি যে আমাদের ভোটাধিকারটা ওখান থেকে নিতে হবে, এটা ভোটাধিকার নাই আমাদের। হ্যাঁ, এটা বিগত অনেকগুলি সরকারকেই বলছি আমরা, বিগত আরো যারা সরকার ছিল সবখানে আমরা এই দাবিটা বলছি। আমাদের ভোটাধিকারটা নিশ্চিত হয় না এখনো। কিভাবে হবে, কেন? 1.5 কোটি আমরা প্রবাসী, আমরা সারা পৃথিবীতে 123টা কান্ট্রিতে আমরা 1.5 কোটি প্রবাসী আছি। তাহলে আমরা বাংলাদেশি না? আমরা এই দেশের আমাদের কোনো অবদান নেই? আমরা এখানে কয়েকশো বিলিয়ন, আপনি অবাক হয়েছিলেন গত 3 মাসের রেশিও দেখছেন কিনা আমি জানি না, আপনি জানেন কিনা নিজাম সাহেব, আপনি দেখবেন আমরা 3 বছরে যা জানে 3 মাসও তা আসছে, এই ধরনের রেমিটেন্স আসতেছে। এইটাকে আরো ডাবল ট্রিপল করা যেতে পারে। কিন্তু আমাদের দাবি দাওয়াগুলি যদি সরকার খেয়াল না করে, আমাদের দাবি দাওয়াগুলি যদি উপেক্ষিত হয়, আমাদের যেমন আপনি অবাক হয়েছেন ইংল্যান্ডে উই আর ভেরি মাচ সাফারিং। আপনি 40 টাকা ছিল নো ভিসা ফি, একটা নো ভিসা লাগাইতে হয় আমাদের। ভিসা এই দেশে আসতে হলে আমার ব্রিটিশ পাসপোর্টে ভিসা লাগাইতে হবে, তো ওইটার ফি ছিল আগে 40 টাকা, এটা করছে এখন 70 টাকা। ওয়াই, হাউ? উই ডোন্ট অ্যাকসেপ্ট। আমরা এটার বিরুদ্ধে আন্দোলনে যাচ্ছি, সিরিয়াস আন্দোলন হবে এটা নিয়ে। এটা আমরা মানবো না, কিছুতেই মানি না। এক লাফে ডাবল করবেন কেন আপনি? 13টা যে পয়েন্ট নিয়ে আপনারা আসলে সরকারের কাছে ইতিমধ্যে আসলে দাবি দাওয়া দিয়েছেন, আমরা যে অন্তর্বর্তীকালীন সরকারি গভর্নমেন্টকে দিয়েছি, আসলে 13টা পয়েন্ট মধ্যে কোন পয়েন্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট দাবি হলো আমাদের ভোটাধিকার। আমরা যে বাংলাদেশি সিটিজেন, আমাদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এই যে আগামী ইলেকশনের কথা বলতেছে সব সরকারগুলো, প্রবাসীদের কোনো দাবি ওখানে কিন্তু আসেনি এখনো। এটা মোস্ট ইম্পর্টেন্ট। আমরা তো পার্ট অফ দ্য কান্ট্রি, পার্ট অফ দ্য ইকোনমি, পার্ট অফ দ্য ডিমান্ড। আমরা এই দেশের ইকোনমির জন্য আমরা কি অবদান রেখেছি সবাই দেখেছি। আমাদেরকে শুধু রেমিটেন্স যোদ্ধা
বলে আমাদের কিন্তু মানে পুরস্কার দেওয়া হয়েছে, কিন্তু না, আমরা সেটা মানি না। আমরা বলবো যে আমাদের এই ইলেকশনের আগেই সুনিশ্চিত করে আমাদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। কিন্তু আমাদের যেমন আপনি এই সরকারে অনেক উপদেষ্টা, অনেক বড় বড় পদের লোক নিয়োগ করা হচ্ছে, বাইরে এমবেসিতে লোক নিয়োগ করা হচ্ছে, কিন্তু প্রবাসীদের কোনো কোটা নেই এখানে। প্রবাসীদের থেকে নেওয়া হচ্ছে না। প্রবাসী কি আমরা যোগ্যতা, মানে এখানে তো হাজার হাজার লোক, ওখানে যোগ্যতার লোক আছে, ওখানে পিএইচডি করতেছে, সবাই ভালো ভালো স্টুডেন্ট আছে, সবাই লয়ার আছে, ইঞ্জিনিয়ার আছে, এদেরকে ডাকা হবে না কেন? হ্যাঁ, ইয়েস, আমরা এটাও একটা দাবি আমাদের। এরপরে হলো আমরা বলছি এয়ারপোর্টে হয়রানি, এয়ারপোর্টে যেমন শাহজালাল এবং ইয়াতে কিছুদিন আগে আমরা দেখছি আসলে হয়রানি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ রেমিটেন্স যুদ্ধ আমরা বলছি, কিন্তু সেক্ষেত্রে তারা বাংলাদেশ অর্থনৈতিক বিষয়ে আপনি বললেন যে কিছু বিশাল একটা অবদান রাখছে, তারপর তাদেরকে কোনো হয়রানি করা হচ্ছে, তাদের আসলে আমি মনে করি ফ্রিডম ফাইটারকে যেভাবে সম্মান করা, তাদেরকে সেভাবে সম্মান করা। ইন্ডিয়াতে প্রবাসীদেরকে ফুলের মেলা দিয়ে ঢুকানো হয়, সেটাই এয়ারপোর্টে ফুলের মেলা পরাই দেওয়া হয়, বুঝছেন? প্রবাসীদের জন্য আলাদা একটা চ্যানেল রাখা আছে, আলাদা গেট রাখা আছে। হ্যাঁ, ইয়েস ইয়েস, কিন্তু আমরা ভিআইপি লাউঞ্জের কথা বলছি না, আমরা বলছি যে আমাদেরকে উপযুক্ত সম্মান দেওয়া হোক। আরো বরং ব্যাগ ট্যাগ কারাকারি করে, বুঝছেন, ব্যাগ চেইন খোলা, ব্যাগ ছিঁড়ে ফেলে, বুঝছেন, কত দুর্ব্যবহার করে। মানে কেন যাচ্ছেন, কেন আসতেছেন, আপনি কোথায় থাকবেন, আপনার টেলিফোন নাম্বার, আমি বাংলাদেশে ঢুকতেছি, আমার বাংলাদেশি টেলিফোন নাম্বার কোথেকে থাকবে ভাই বলেন? আমার বাংলাদেশি নাম্বার তো থাকার কথা না, আমার ইংল্যান্ডের নাম্বার চাইতে পারেন আপনি আমার, যে বাংলাদেশি টেলিফোন নাম্বার দেন। আমার বাংলাদেশি টেলিফোন নাম্বার কোথেকে দিব ভাই? আমার তো বাংলাদেশে ঢুকিনি এখনো। এয়ারপোর্টে বলা হয় আপনি কোথায় যাবেন, আমি যে কোথায় যাবো, আমার দেশ তো, আমি যেখানে যে আপনি কিছু না করতে পারবেন? আমার নানার বাড়িতে যাবো নাকি আমার খালার বাড়িতে, এটা আমার ব্যাপার। হ্যাঁ, আচ্ছা, এক গেল। আর এরপরে হইলো প্রবাসীদের সাথে দুর্ব্যবহার করে। প্রবাসীদের সহায় সম্পত্তি আসি দেখি যে আমার বাড়ি নেই, আমার বাড়ি তালা মারি গেছিলাম, তালা ভেঙে সব নিয়ে গেছে, সম্পত্তি আমার সম্পত্তি নেই, আমার জায়গা জমি বেদখল। তাহলে আমার রক্তের অর্জিত। আপনি অবাক হয়ে যাবেন, এই কালকে একটা দেখলাম, একটা নিউজ দেখলাম, দুবাই এক প্রবাসী তার পাসপোর্টের জন্য রিনিউ করার জন্য দিছে 20,000 টাকা পুলিশে চায়। পুলিশের হয়রানি এগুলো বন্ধ করতে হবে স্পষ্ট। আমরা এই জন্য নতুন এই যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা স্পষ্ট করে বলেছি, আমাদের এই দাবিগুলো অত্যন্ত যত্ন সহকারে এগুলো শুনতে হবে। আমরা দেখছি আসলে অন্তর্বর্তীকালীন সরকার যিনি চিফ অ্যাডভাইজার আসলে বলেছেন প্রবাসীদের ব্যাপারে উনি কাজ করবেন বলে বারবার কিন্তু তিনি বলছেন, আসলে কতটুকু আসলে কার্যকরী সেটা আমরা আসলে জানি না, সেটা আপনারা দেখবেন, হয়তো যারা দর্শক আছে তারাও দেখবে। আরেকটা বিষয় আমরা বলে রাখি যে আসলে অনেক সময় অবৈধ অভিবাসী নিয়ে আসলে, যেমন আপনার ব্রিটেনের যে ব্যাপারটা, আসলে অভিবাসী নিয়ে আসলে বারবার প্রশ্ন ওঠে বা বিভিন্ন প্রশ্ন ওঠে, সেক্ষেত্রে অনেক সময় বলা হয় যে যারা অবৈধ ভাবে আছে বা ইলিগাল ভাবে আছে তাদেরকে পাঠাই দেওয়া হবে। সেক্ষেত্রে আসলে সরকার কতটুকু পদক্ষেপ নিয়েছে বা সরকার তাদের সাথে আসলে চুক্তি করতে পারছে কিনা? হ্যাঁ, এই অবৈধ অভিবাসীর ব্যাপারে বাংলাদেশে অসংখ্য, যেমন বাংলাদেশে আমি যদি বলি যে কি 15 লাখ লোক ওখানে আমরা বাংলাদেশে আছি, 1.5 মিলিয়ন, হ্যাঁ, যদি বলি আনঅফিসিয়ালি। আর অফিসিয়ালি যদি মানে অবৈধ সংখ্যা কিন্তু সেরকম। সুতরাং তারা কেন আছে? রুটির জন্য, জীবনের তাগিদে, হ্যাঁ, আছে ওখানে। কিন্তু তাদেরকে ওইভাবে পাঠানোর সরাসরি পাঠাতে দিচ্ছে না, কিছু দিয়ে দিচ্ছে ইনস্ট্যান্ট ভলান্টারি ডিপার্চার, অনেকের ইচ্ছা করে চলে আসতেছে। আর যাদেরকে জোর করে পাঠিয়ে দিচ্ছে এদেরকে ব্যান্ড করে পাঠিয়ে দেয় অনেকে ক্রিমিনাল অফেন্স থাকে, অনেকের সিভিল অফেন্স থাকে, এই জন্য পাঠায় দেয় অনেকের। হ্যাঁ, যেমন আর যাদের ভিসা এক্সপায়ার হয়ে যায় তাদের অটোমেটিক্যালি পাঠায় দেয় ওখান থেকে। কিন্তু এগুলির ব্যাপারে আমাদের সরকার যথাযথ ব্যবস্থা নেয় নেই, আসলে অনেক সময় এগুলির সদুত্তর দেয় নেই। ওখানে এমবেসিও সঠিকভাবে কাজ করছে না। হ্যাঁ, এগুলির জন্য এমবেসি যে সহযোগিতাগুলি করা দরকার সেগুলি করে নেই অনেক সময়। আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা আসলে হচ্ছে যে আমাদের দেশ থেকে সব প্রচুর স্টুডেন্ট আসলে বিদেশে যায়, সেক্ষেত্রে আসলে তারা দেখে বিভিন্ন নথিপত্র আসলে জটিলতা, অনেক সময় মামলা খায়। সেক্ষেত্রে আপনার যেহেতু লয়ার, সেক্ষেত্রে কোন ইস্যুর কারণে আসলে মামলাগুলো আসলে জারি হয়, সেই বিষয়টা যদি জানেন। হ্যাঁ, আপনি এইখানে এক নম্বর জটিলতা স্টুডেন্টরা পায়। স্টুডেন্টরা যেমন আপনি যেখান থেকে এখানে পাশ করে যায়, এই তাদের প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স বা প্র্যাকটিক্যাল লেখাপড়াটা অনেকের কিন্তু এরকম থাকে না। অনেক সময় গিয়ে তারা প্রবলেমে পড়ে, কোর্সটা অ্যাডাপ্ট করতে পারে না, হ্যাঁ, ইংরেজিটা ভালো না, তারা জবটা পায় না, তখন তারা বিপদে পড়ে যায়। বুঝছেন, একটা ছেলে গেলে তার তো একটা পার্ট টাইম জব দরকার 20 আওয়ার্সের, এই জবটা অনেকে পায় না। হ্যাঁ, তখন থাকা খাওয়া এগুলো জোগাড় করতে তার হিমশিম খেতে হয়। এবং অনেক ক্ষেত্রে, যেমন সবচেয়ে এক নম্বর প্রবলেম বলবো, টাকাটা প্রপার চ্যানেলে পাঠাতে পারে না এখন স্টুডেন্ট আজ পর্যন্ত। বাংলাদেশ ব্যাংকের পারমিশন নেই 2-5 হাজার টাকার উপরে পাঠানো। তাহলে সে 12-14 হাজার 15 হাজার পাউন্ড কিভাবে পাঠাবে?
কিভাবে পাঠাবে? এটা এটা তো অবশ্যই একটা সুরা হওয়া উচিত। তাহলে আরগুলি সবগুলো ইমপ্রপার চ্যানেলে যাচ্ছে, কালো টাকা হয়ে হিসেবে যাচ্ছে, আর ব্ল্যাক চ্যানেলে যাচ্ছে। সে ব্যাপারে আপনি কোনো দাবি দেওয়া হ্যাঁ, আমি বলছি, আমরা বলছি যে কি এটা তো অবশ্যই গভর্নমেন্টকে বোঝা উচিত। যেমন সৌদি আরব থেকে আপনি প্রচুর ছেলে ইংরেজি শিখতে আসে, সৌদি সিটিজেন, ওদের টাকা গভর্নমেন্ট দিয়ে দেয়, সরাসরি গভর্নমেন্ট পাঠায় দেয় ওখানে ইংল্যান্ডে, ওদের টাকা দিতে হয় না। তা আমাদের টাকাটাই যদি আমরা সঠিকভাবে পাঠাতে না পারি, যেমন এই দুদিন আগে আমাকে একজন ফোন করছে, উনার ছেলে গেছে, আমার বন্ধু বলে যে ভাই আমার ছেলের জন্য 8,000 পাউন্ড পাঠাতে হবে, কিভাবে পাঠাবো? আমি সরি ভাই, এই ব্যাপারে আমি কোনো হেল্প করতে পারবো না, এটা আপনার ছেলেকে জিজ্ঞেস করেন। তাহলে এই টাকাটা পাঠানোর কোনো সঠিক নিয়ম আমাদের দেশে নাই এখনো। তাহলে একটা ছেলে যে গেল, হ্যাঁ, যে ইভেন ইন্ডিয়াতে যদি ভর্তি হয়, ইন্ডিয়াতেও পাঠানোর সঠিক ইয়া নাই, কিন্তু পথ নাই কিন্তু। তো এটা অবশ্যই আমি জেনে শুনে এই পথটাকে কেন দিব? সরকার এটা অবশ্যই একটা বিবেচনা করা উচিত যে প্রপার চ্যানেলে যেন তার টিউশন ফিটা যেতে পারে, তার মেনটেনেন্স ফান্ডটা যেতে পারে। তাহলে এটা একটা প্রবলেম হলো এক। দ্বিতীয় হলো, যেই লেখাপড়া করার জন্য সে যায়, সে এটা কন্টিনিউ করতে পারে না, অনেক সময় সে ডিরেল হয়ে যায়, বা যেমন উপযুক্ত টাকা পয়সা না থাকার কারণে সেই ভিসাটা বাড়াইতে পারে না, হ্যাঁ, সে এক্সটেনশন করতে পারলো না, সে ইলিগেল হয়ে যায়, তখন তার স্ট্যাটাস নষ্ট হয়ে যায়, স্টুডেন্ট স্ট্যাটাস থাকে না। আচ্ছা, এক। দ্বিতীয় হলো, অনেকে মনে করেন অনেক খারাপ কাজে জড়ায় যায়, ওখানে গিয়ে ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে জড়ে, তখনও তার ভিসা ক্যান্সেল হয়ে যায় অনেক সময়। এই ক্ষেত্রে স্টুডেন্টরা অনেক অনেক খুব কম ছেলেবেলে, খুব আমি বলবো হাফও না, অনেকে হাফের চেয়ে, যেমন আমার মনে আছে আমরা যখন গেছিলাম, আমরা 150 ছেলে আমরা একসাথে পড়াশোনা শুরু করছিলাম, ওখান থেকে 50 জনও কিন্তু লয়ার হয়নি, 20 জনও লয়ার হয়নি। তারগুলি গেল কোথায়? কোথায় গেছে এরা? হারাই গেছে। তো আপনি এই জন্য এটাও মানে গার্জিয়ানদেরকে খেয়াল করতে হবে। আমার ছেলে মেয়েকে পাঠালাম, হ্যাঁ, ওরা কোথায় চলে যায়, মানুষরা যায় কোথায়? ওরা অন্য কাজ করছে, ওরা লো লেভেলে, এই কাজে মানে যেটা এইম যেটা ছিল বা এটা পারেনি, আর এইম ধরে রাখতে পারেনি। ভেরি টাফ, ভেরি টাফ। আচ্ছা, আপনি যেহেতু আসলে প্রবাসী কল্যাণ পরিষদের দায়িত্বে আছেন এবং বাংলাদেশের জন্য আসলে এই অর্থনৈতিক বিষয়ে একটা অবদান আপনারা রাখছেন রেমিটেন্স যোদ্ধা হিসেবে, তো আমরা মনে করি যে আসলে ভবিষ্যতে বাংলাদেশের অর্থনীতি আরো বেশি সফল করা দরকার। সেক্ষেত্রে আসলে রেমিটেন্সটা আসলে আর কিভাবে বাড়ানো যায়, কিভাবে অর্থনীতিকে, বাংলাদেশের অর্থনীতিকে আসলে কিভাবে চাঙ্গা করা যায়? হ্যাঁ, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। আপনি থ্যাংক ইউ এই প্রশ্নের জন্য। আমি সরকারের বিভিন্ন লেভেলে এই কথাটা বলছি, রেমিটেন্স বাড়ানোর জন্য প্রপারলি ক্যাম্পেইন করতে হবে, তাদেরকে সুযোগ সুবিধা, তাদের যে এখন 2.5%, আমরা শতকরা 2.5% আমরা ইনসেন্টিভ পাই, 100 টাকা পাঠালে 2.5 টাকা যোগ করে গভর্নমেন্ট নেয়। এই জিনিসটা ফর টাইম বিং এটা বাড়ানো যেতে পারে, আরো বাড়াইতে পারে। প্লাস হলো, আমরা বলছি যে কি গত 15 বছরে, হ্যাঁ, যেই জিনিসগুলো বন্ধ ছিল, যেই ইমপ্রপার চ্যানেলে, হ্যাঁ, ব্ল্যাক মানি হিসেবে যেগুলো আসছে বাইরে থেকে, এই পথগুলো বন্ধ করতে হবে। অনেকেই যেমন ওখানে কোনো আইডেন্টিটি নাই, তারা টাকা পাঠানোর কোনো সঠিক সুযোগ পায় না, তারা তখন লোক মারফতে টাকা পাঠায় দেয়, বুঝছেন? তো এই পথগুলো বন্ধ করতে হবে, এবং যেই 16 বছর যে ইমপ্রপার চ্যানেলগুলো ইউজ হয়েছে সেগুলো বন্ধ করতে হবে। সেগুলো বন্ধ করে নতুনভাবে তাদেরকে আগ্রহী করতে হবে। আপনার প্রপারলি এইভাবে পাঠান, ব্যাংকিং চ্যানেলগুলো, এজেন্সিগুলো খুলে দিতে হবে। এগুলা কেমন, প্রয়োজনে আরো কিছু সরকারি ব্যাংকের শাখা প্রশাখা ওখানে নেওয়া যেতে পারে, যাতে তারা সঠিকভাবে, যেমন আগে সোনালী ব্যাংকের শাখা ছিল, সেটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে এগুলো নাই, কিন্তু অনেক এজেন্সিগুলো। প্রোগ্রাম কিন্তু আসলে শেষ পর্যায়ে চলে এসেছে। আমরা প্রোগ্রাম শেষ হওয়ার আগেই আপনাকে যে প্রশ্নটা রেখে যাবো, যে আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো রিফর্ম কমিশন গঠন করছে ইতিমধ্যে, তো আমরা মনে করি যে আসলে প্রবাসী এই কল্যাণ পরিষদ আসলে প্রবাসী যে আপনার এটা প্রবাসী মন্ত্রণালয় থেকে আসলে কি কি আসলে সংস্কার করা প্রয়োজন প্রবাসীদের ক্ষেত্রে, আপনি যদি একটু জানাইতেন আসলে সরকারের উদ্দেশ্যে, বা আপনাদের যারা প্রবাসী আছে তাদের আপনি প্রতিনিধি হয়ে আসলে কি জানাতে চান, আসলে কি কি সংস্কার করা প্রয়োজন? আমরা আমাদের স্মারকলিপি, আমাদের 13 দফা দাবি সম্বলিত দাবি প্রেস কনফারেন্স করে এবং স্মারকলিপি আকারে জনাব আসিফ নজরুল সাহেবের কাছে, উপদেষ্টা প্রবাসী মন্ত্রণালয়, ওনার কাছেও আমরা পাঠাইছি, ফরেন অ্যাডভাইজারের কাছেও পাঠাইছি, এবং প্রধান উপদেষ্টার কাছেও পাঠাইছি, প্রেস সচিবের কাছে পাঠাইছি। আমরা বলছি এই সংস্কারে প্রবাসীদের দাবি দাওয়াগুলো সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে, প্রবাসীদের দাবি দাওয়াগুলো সুন্দরভাবে প্রতিফলিত হতে হবে। এই সংস্কার আমাদেরও সংস্কার, এটা আমরা তো 1.5 কোটি প্রবাসী, আমরা এই দেশের নাগরিক। হ্যাঁ, এদেশের আমি মনে করি নির্বাচনের আগেই এই জাতীয় সংস্কারগুলি কমপ্লিট করে সেখানে প্রবাসীদের দাবি দাওয়াগুলো সুস্পষ্ট ঘোষণার মাধ্যমে ইনক্লুড করতে হবে। তখন আমরা মনে করি যে এই সংস্কার সঠিক হবে, অন্যথায় এই সংস্কার সঠিক হবে না। আমি মনে করি কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট যে প্রবাসীদেরকে সব দাবিগুলি মেনে নিবে এমন নয়।
হ্যাঁ, সুতরাং এটা একটা বড় সুযোগ আমাদের জন্য। অন্তর্বর্তীকালীন সরকার যদি এই আমাদের দাবি দাওয়াগুলি ইনক্লুড করে এই সংস্কারে, আমরা সবচেয়ে বেশি উপকৃত হব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আসলে আপনাকেও অনেক ধন্যবাদ। জি। আর আমাদের প্রোগ্রামটা আমরা আজকে এখানে শেষ করছি। শুভজয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে কোনো একটা প্রোগ্রামে। ধন্যবাদ সিএনটিভিকে, সিএনটিভির অসংখ্য দর্শক, এবং এটা আগামী আরো ভালো হোক, উজ্জ্বল হোক আমি কামনা করি। ঠিক আছে।